পরজীবিতা, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরজীবিতা ওয়ার্ডটা সম্পর্কে আমরা কতটুকু জানি বা পরজীবিতা ওয়ার্ডটা শুনে আমাদের কি মনে হচ্ছে? ওকে, লেটস গো। পরজীবিতা ওয়ার্ডটা শুনে দেখেন দুইটা জিনিস আলাদা আছে এখানে, একটা হচ্ছে পর, একটা জীবিত থেকে আসবে জীবন। পরের উপরে বসে যে খাচ্ছে তাকে আমরা বলবো পরজীবী। আপনি একটা পরজীবী, আপনি আপনার বাবা মায়ের ইনকাম খাচ্ছেন এবং আপনি বসে বসে সময় নষ্ট করতেছেন, ঠিক আছে, এটা হলো আপনি একটা পরজীবী। তো ভাইরাস একটা পরজীবী যে অন্যের উপরে বসে খায় এবং অন্যের ক্ষতি করে, ঠিক আছে। পরজীবীকে ইংলিশে বলা হয় প্যারাসাইট, ঠিক আছে, কি বলা হয়? প্যারাসাইট। আর ভাইরাসকে বলা হচ্ছে অব্লিগেটরি প্যারাসাইট। ভাইরাসকে কি বলা হয় ভাইয়া? অব্লিগেটরি প্যারাসাইট অর্থ হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী বলতে কি বোঝায়? অর্থাৎ ভাইরাস বেঁচে থাকতে পারে না কোনো অপরের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে। ভাইরাস একা একা বেঁচে থাকতে পারে না। ভাইরাস যখন জীবিত কোষে যায় তখন ভাইরাস জীবন ধারণ করে, ঠিক আছে। জীবিত কোষে গেলে ভাইরাস জীবের মতন আচরণ করে। আর ভাইরাস যখন মৃত কোষে থাকে তখন ভাইরাস কি করে? মৃত কোষে থাকলে ভাইরাস তখন অণুর মতন আচরণ করবে। ওকে, এর জন্য ভাইরাসকে জীবীয় পরজীবী তখনই বলা হবে যখন ভাইরাস অব্লিগেটরি প্যারাসাইট অর্থাৎ অন্য একটা উদ্ভিদ বা প্রাণীর উপরে বা অন্য একটা জীবের উপরে গিয়ে সেটার লক্ষণ প্রকাশ করতে পারবে, তখন আমরা ভাইরাসকে কি বলবো? পরজীবী। এবং ভাইরাসকে বলবো আমরা অব্লিগেটরি প্যারাসাইট, যেটা আমাদের জীবিত কোষ বা সজীব কোষে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, কিন্তু নিষ্ক্রিয় কোষে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্যর্থ হবে বা পারবে না, ঠিক আছে। আচ্ছা, প্যারাসাইটের পরে ভাইরাসের আরেকটা কথা আছে, যেটা ভাইরাসের পরজীবিতার সুনির্দিষ্টতা বলে একটা কথা আছে। ওকে, আসেন তাহলে পরজীবিতা বা প্যারাসাইটের সুনির্দিষ্টতা বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, সুনির্দিষ্টতা বলতে কি বুঝি? আমরা ভাইরাসের গত ক্লাসে আমরা শিখে আসছিলাম উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস, তারপরে সিলিন্ডাকার ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাসের আকার আকৃতি সম্পর্কে জেনে আসছিলাম। নর্মালি আমরা গ্রসলি যদি ভাগ করতে যাই, ভাইরাসকে আমরা ভাগ করি একটা উদ্ভিদ ভাইরাস আর একটা প্রাণী ভাইরাস। উদ্ভিদ ভাইরাস যারা, তারা শুধুমাত্র উদ্ভিদকে আক্রমণ করবে, প্রাণী ভাইরাসটা শুধুমাত্র প্রাণীকে আক্রমণ করবে। কখনো একটা ভাইরাস গিয়ে প্রাণীকে যে আক্রমণ করতো সে গিয়ে উদ্ভিদকে আক্রমণ করবে না, আবার উদ্ভিদকে যে ভাইরাস আক্রমণ করতো সে প্রাণীকে আক্রমণ করবে না, ঠিক আছে। মানে সুনির্দিষ্টতা থাকবে, তার একটা বৈশিষ্ট্য থাকবে এবং এই সুনির্দিষ্টতা আরো স্পেসিফিক ভাবে থাকবে। মনে করেন প্রাণীতে একটা ভাইরাস আক্রমণ করে, একটা ভাইরাস বলতে প্রাণীতে অনেক ভাইরাস আক্রমণ করে, HIV, তারপরে করোনা ভাইরাস, ঠিক আছে, সরি, HIV ভাইরাস, করোনা ভাইরাস, পোলিও ভাইরাস, এরকম অনেক ভাইরাস প্রাণীতে আক্রমণ করে। আবার উদ্ভিদেও ঠিকই TMV ভাইরাস, তারপরে মনে করেন যে BYV ভাইরাস, এরকম অনেক ধরনের ভাইরাস আক্রমণ করে। এখন কোন ভাইরাস কোথায় আক্রমণ করবে এটার একটা সুনির্দিষ্টতা আছে, ঠিক আছে, এটার একটা সুনির্দিষ্টতা আছে। যেরকম প্রাণীতে যদি ঠান্ডা লাগার ভাইরাস যেটা আছে, ভাইয়া কি আছে? যদি মনে করেন একটা ঠান্ডা লাগার ভাইরাস, আসেন, ঠান্ডা লাগার ভাইরাস যেটা আছে, এটা কোথায় আক্রমণ করবে? শ্বসনতন্ত্র আক্রমণ করবে, ঠিক আছে। এই ভাইরাসটা শুধুমাত্র শ্বসনতন্ত্রকে আক্রমণ করতে পারবে। আপনি যদি ঠান্ডা লাগার ভাইরাস পেট দিয়ে গিলে খেয়ে ফেলেন তাহলে শ্বসনতন্ত্র বা মিউকাস কোষকে আক্রমণ করতে পারবে না। শ্বসনতন্ত্রের কোন কোষকে ভাইয়া? মিউকাস মেমব্রেনকে, ঠিক আছে। ঠান্ডা লাগার ভাইরাস কোথায় আক্রমণ করবে? শ্বসনতন্ত্রের মিউকাস সেলকে। আবার মনে করেন চিকেন পক্স ভাইরাস বলে একটা ভাইরাস আছে, ঠিক আছে, আবার কি আছে আমরা পড়তেছি কি ভাইরাসের সুনির্দিষ্টতা, ঠিক আছে।
সুনির্দিষ্টতা। সরি, আমরা কিসে আসলাম? ভাইরাসের সুনির্দিষ্টতা, এই টপিক নিয়ে পড়তেছিলাম। ওকে, ঠিক আছে। এখন ভাইরাসের সুনির্দিষ্টতা জিনিসটা হলো, ঠান্ডা লাগার ভাইরাস শুধুমাত্র শ্বসনতন্ত্রের মিউকাস কোষকে আক্রমণ করতে পারবে। আবার দেখেন, পোলিও ভাইরাস, কি ভাইরাস? পোলিও ভাইরাস, চিকেন পক্স, এই যে চিকেন পক্স ভাইরাস, এটা শুধুমাত্র ত্বকের কোষকে আক্রমণ করতে পারবে। ঠিক আছে, চিকেন পক্স ভাইরাস কখনো পেটে আক্রমণ করতে পারবে না। কোথায় আক্রমণ করবে? ত্বকের কোষকে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বসন নালীকে আক্রমণ করবে। কোথায়? ঊর্ধ্বতন শ্বসন নালী, তারপরে মস্তিষ্ক বা মনে করে অন্ত্রের আবরণ। ঠিক আছে, অন্ত্রের আবরণ। আবার কখনো কখনো কোথায় আক্রমণ করতে পারে? মস্তিষ্ক। এখন সুনির্দিষ্ট জিনিসটা হলো এমন, এই পোলিও ভাইরাস গিয়ে তোমার শ্বসনতন্ত্রের মিউকাসে আক্রমণ করতে পারবে না। এই চিকেন পক্স ভাইরাস গিয়ে শ্বসনতন্ত্রের মিউকাসকে আক্রমণ করতে পারবে না। আবার এই ঠান্ডা লাগার ভাইরাস এসে তোমার মস্তিষ্ককে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, কি করতে পারবে না? এগুলা আক্রমণ করতে পারবে না। ওকে, কেন পারবে না? কেননা ভাইরাসের সুনির্দিষ্টতা বলে একটা কথা আছে। এই সুনির্দিষ্টতা ডিপেন্ড করে কার উপরে জানো? প্রোটিনের আবরণের উপরে। কার উপরে? প্রোটিনের আবরণের উপরে। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে, যাকে আমরা কি বলি? নিউক্লিয় ক্যাপসিড। এই ক্যাপসিডই আমাদের ভাইরাসের সুনির্দিষ্টতা নিয়ন্ত্রণ করে। ওকে, এই প্রোটিন আবরণী আমাদের ভাইরাসের সুনির্দিষ্টতা নিয়ন্ত্রণ করে। যে ভাইরাস শ্বসনতন্ত্রে আক্রমণ হওয়া দরকার, সে শুধুমাত্র শ্বসনতন্ত্রে গিয়ে আক্রমণ করবে। যেই ভাইরাসের ত্বক কোষকে আক্রমণ করা দরকার, চিকেন পক্স ভাইরাস, সে শুধুমাত্র ত্বকের কোষে গিয়ে আক্রমণ করবে। আবার ঠান্ডা লাগার ভাইরাস কি করবে? শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে গিয়ে আক্রমণ করবে। ওকে, এবার ভাইরাসের ভিতরে আরেকটা কথা আছে। হ্যাঁ, ফাজ ভাইরাস, যেটা কি ভাইরাস ভাইয়া? ফাজ। এই ফাজ শব্দের অর্থ কি? ধ্বংসকারী। ঠিক আছে, এই ফাজ শব্দের অর্থ ধ্বংসকারী। এখন এই ফাজ আমরা যার সাথে লাগাবো তার ফাজ হয়ে যাবে। আমরা যদি এই ফাজ ব্যাকটেরিয়ার সাথে লাগাই, ঠিক আছে, তাহলে এটা কি হবে? ব্যাকটেরিও ফাজ বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী। ওকে, এই ফাজ ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়া ফাজগুলো কি হয় জানো? T2, T4, T6 সিরিজের ভাইরাসগুলো হয় ফাজ ভাইরাস। ওকে, এই T2 ভাইরাস বা T4 ভাইরাস বা T2 সিরিজের ভাইরাসগুলো ডিরেক্ট গিয়ে কোথায় আক্রমণ করে জানো? ইশেরিশিয়া কোলাই বলে একটা ব্যাকটেরিয়া থাকে। ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে গিয়ে T2 ভাইরাসগুলো আক্রমণ করে। ইশেরিশিয়া কোলাই ভাইরাসকে আমাদের উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। কি ব্যাকটেরিয়া বলা হয় ভাইয়া? উপকারী ব্যাকটেরিয়া। তাইলে এই ব্যাকটেরিও ফাজের ভিতরে T2 ভাইরাস বা T2 ফাজ ভাইরাস যেটা আছে, এটা ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। এবং ইশেরিশিয়া কোলাই হলো ব্যাকটেরিয়া আমাদের উপকারী ব্যাকটেরিয়া। ওকে, ডিরেক্ট আসে আমাদের। এবার আমাদের ফাজ ভাইরাস নিয়ে আলোচনা করা হয়ে গেছে। ওকে, খুবই ডিস্টার্ব এটা, সেটা জানো। ওকে, উপকারী ব্যাকটেরিয়া। আর একটা জিনিস আছে কি আমাদের? টিএমভি ভাইরাস। কি? এই যে সুনির্দিষ্টতা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। T2 ভাইরাস শুধুমাত্র ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে আক্রমণ করবে। আবার টিএমভি ভাইরাস, এটা হচ্ছে কি ভাইয়া? টিএমভি ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো, এই টোবাকো মোজাইক ভাইরাস গিয়ে শুধুমাত্র তামাক পাতার উপরে আক্রমণ করবে। হ্যাঁ, তামাক পাতাতে আক্রমণ করবে। বুঝছেন? তাহলে ভাইরাসের সুনির্দিষ্টতা কি হলো? তাহলে ভাইরাসের সুনির্দিষ্টতা কি হলো?
টোবাকো মোজাইক ভাইরাস গিয়ে তামাক গাছে আক্রমণ করবে। ফার্স্ট ভাইরাসের ভিতরে টিটু ফার্স্টটা শুধুমাত্র এশিয়া কোলাই ব্যাকটেরিয়াতে আক্রমণ করবে। তারপরে শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে গিয়ে আক্রমণ করবে হচ্ছে আমাদের পোলিও ভাইরাস, ঊর্ধ্বতন শ্বাসনালীতে আর কি। শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে ঠান্ডা লাগার ভাইরাস আক্রমণ করবে। আর চিকেন পক্স আক্রমণ করবে কোথায় আমাদের, চিকেন পক্স ত্বক কোষে আক্রমণ করবে। ওকে, এবার আসেন আরেকটা কথা, ভাইরাসের ভিতরে ইমার্জিং ভাইরাস বলে একটা ভাইরাস আছে। কি ভাইরাস ভাইয়া? ইমার্জিং ভাইরাস। ওকে, ইমার্জিং ভাইরাস জিনিসটা কি? ইমার্জিং ভাইরাস হলো এমন একটি ভাইরাস যা পোষক দেহ পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এমন একটা ভাইরাস যারা প্রয়োজন অনুসারে কি করবে? পোষক দেহ পরিবর্তন করবে। মানে কি? একটা ভাইরাস আদিকাল থেকে এসে অন্য একটা জিনিসকে আক্রমণ করে বেড়াতো। মনে করেন আমাদের অতি পরিচিত ভাইরাস নিয়ে আমরা আলোচনা করি, HIV ভাইরাস। ওকে, কি ভাইরাস আমাদের? HIV ভাইরাস। এই ভাইরাসটা কি করে? আগে বানরকে আক্রমণ করতো। কাকে? বানরকে আক্রমণ করতে করতে একসময় তার মনে হলো মানুষকে আক্রমণ করা উচিত, এর জন্য কোথায় গেল? মানুষে গেল। হ্যাঁ, এখন এটার কি হইলো? এভলিউশন ঘটলো। হ্যাঁ, এই যে এভলিউশন ঘটে এক সময় সে বানর থেকে মানুষে গেল, এর জন্য HIV ভাইরাস কি একটা ইমার্জিং ভাইরাস। ওকে, ইমার্জিং ভাইরাস তাহলে কি? যারা পোষক দেহ পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে বা নতুন করে নতুন জিনিসে আক্রমণ করে। বুঝছেন? ঠিক আছে, আসেন ইমার্জিং ভাইরাসের ভিতরে ইমার্জিং ভাইরাসের ভিতরে অতি পরিচিত আমাদের হচ্ছে বার্ড ফ্লু। কি আমাদের? বার্ড ফ্লু আগে শুধুমাত্র পাখির হইতো। কার হইতো? পাখির বার্ড ফ্লু হইতো। এখন কার বার্ড ফ্লু হয়? এখন মানুষেরও বার্ড ফ্লু হয়। হ্যাঁ, এই বার্ড ফ্লু অসুখটা হয় H5N1 মেবি, সম্ভবত এই জীবাণুর কারণে। তো বার্ড ফ্লু আগে পাখির হইতো, এখন মানুষের হয়। এর জন্য বার্ড ফ্লু একটা ইমার্জিং ভাইরাস। বুঝছেন? তাহলে আগে পাখির হইতো এবং এখন মানুষের হয়। এই বার্ড ফ্লুর কারণে 2018-19 সেশনে এই সময় প্রায় 21 মিলিয়ন মানুষ মারা যায়। কত মিলিয়ন মানুষ মারা যায় ভাইয়া? 21 মিলিয়ন মানুষ মারা যায়। বুঝছেন? মানে 2,01,00,000 মানুষ, মানে 21 লক্ষ মানুষ প্রায় মারা যায়, তাই না? 21 লক্ষই তো। ওকে, ঠিক আছে। তারপরে এই একটু আগে বললাম না আমরা, কি বললাম? HIV যে ভাইরাস, এটা আগে কার হইতো? বানরের হইতো, এখন কার হয় ভাইয়া? এখন মানুষের হয়। এটাও একটা ইমার্জিং ভাইরাস। মানে কি? এরা পোষক দেহ পরিবর্তন করে এখন মানুষের হচ্ছে। আদি পোষক থেকে পরে নতুন প্রজাতিতে যায় হচ্ছে ইমার্জিং ভাইরাস। কি করে? এরা প্রথমে একটা আদি পোষক দেহ তৈরি করে, ওই দেহে কি করে? এরা অনেক দিন ধরে থাকে, তারপরে নতুন দেহ খুঁজে। ঠিক আছে, তারপরে এরা কি করে? নতুন দেহতে আক্রমণ করে। তাহলে ইমার্জিং ভাইরাস কি? যারা আদি পোষক দেহ থেকে নতুন দেহকে আক্রমণ করবে তাদেরকে বলবো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের কয়েকটা উদাহরণ আছে, আমরা তো দুইটা অলরেডি দিয়েই ফেলছি ইমার্জিং ভাইরাসের উদাহরণ। ওকে ওকে, ঠিক আছে, আরও কয়েকটা উদাহরণ আমরা দিয়ে ফেলি তাহলে। ইমার্জিং ভাইরাসের আরও কয়েকটা উদাহরণ হচ্ছে HIV ভাইরাস। ঠিক আছে, HIV ভাইরাস, তারপরে SARS, হ্যাঁ, এটা একটা ভাইরাস। তারপরে নীল ভাইরাস। কি ভাইরাস ভাইয়া? নীল ভাইরাসের পরে আছে তোমার ইবোলা ভাইরাস আর নোভেল করোনা ভাইরাস। কি ভাইরাস? ইবোলা ভাইরাস অ্যান্ড নোভেল করোনা ভাইরাস। এই ভাইরাসগুলো আমার কি? এই ভাইরাসগুলো আমার ইমার্জিং ভাইরাস, যারা আদি পোষক দেহ পরিবর্তন করে নতুন পোষক দেহে যায়। ওকে, এবার আসেন ভাইরাসের পরজীবিতার পরে আসি আমরা হচ্ছে ভাইরাস সম্পর্কে একটু আলোচনা আছে। ভাইরাস সম্পর্কে বলতে কি বোঝাচ্ছি? প্রথমে আসবো আমরা হচ্ছে ভিরিয়ন নিয়ে। কি নিয়ে?
ভিরিয়ন জিনিসটা কি? দেখো, ভিরিয়ন জিনিসটা হলো একটা সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস। কি এটা? মানে এর কোনো পাওয়ার নাই। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় হচ্ছে কি ভিরিয়ন। ওকে, এটা কেমন ভাইয়া? নর্মালি ভাইরাসের একটা নিউক্লিক অ্যাসিডের গঠন থাকবে, তার বাইরে একটা কি থাকবে? প্রোটিন আবরণ থাকবে, যেটাকে আমরা বলবো কি নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে, এই নিউক্লিয় ক্যাপসিডের এক একটা একককে আমরা কি বলবো? গত ক্লাসে শিখে আসছিলাম কি ক্যাপসোমিয়ার। এই এক একটা ভিরিয়নের ক্যাপসোমিয়ারে প্রায় 2000 থেকে 2100 পরিমাণে ক্যাপসোমিয়ার থাকতে পারে। হ্যাঁ, 2100 ক্যাপসোমিয়ার মিলা এক একটা নিউক্লিয় ক্যাপসিড গঠিত হইতে পারে। তাহলে নর্মালি কি বললাম আমরা? সংক্রমণ ক্ষমতাবিহীন একটা ভাইরাসকে আমরা বলবো হচ্ছে কি ভিরিয়ন। এখানে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড, আর বাইরে কি থাকবে? প্রোটিনের একটা আবরণ। এই নিউক্লিয় ক্যাপসিডের এক একটা অংশকে আমরা বলবো ক্যাপসোমিয়ার। প্রায় 2000 থেকে 2100 ক্যাপসোমিয়ার মিলায়ে আমাদের একটা ভিরিয়ন বা তৈরি হতে পারে। ওকে, ভিরিয়নের পরে আমরা আসবো কি ভিরয়েড। কিসে আসবো ভাইয়া? আচ্ছা, আগে পরে হয়ে যাচ্ছে, ইংলিশ বাংলা মিলায় বুঝে নিয়েন। এটা কি আমাদের ভিরয়েড। ওকে, ভিরয়েড জিনিসটা কি? আচ্ছা, লেখা হতে পারে উল্টা পাল্টা। ভিরয়েড জিনিসটা হলো সংক্রামক আরএনএ। ভিরয়েড জিনিসটা কি? যখন একটা ভাইরাসের সংক্রামক আরএনএ থাকবে সেটাকে আমরা বলবো ভিরয়েড। ভিরয়েড আবিষ্কার করেন থিওডর ডায়েনার। আচ্ছা, তোমাদের কি স্লাইডে ক্লাস নিলে বেশি ভালো হয় নাকি এগুলাতে? হ্যাঁ, আমাকে একটু জানাইলে ভালো হইতো। স্লাইড তাহলে নিয়ে আসতে পারি আমি সম্ভবত। ওকে, ডাব্লিউএস রাইনার কি? তাহলে সংক্রামক আরএনএ বিশিষ্ট একটা ভাইরাস যেটাকে ভিরয়েড বলা হয়, এটা থিওডর ডাইনার এবং ডাব্লিউএস রাইনার মিলায়ে আবিষ্কার করেন। এটা কি? এটা মেনলি হচ্ছে একটা একসূত্রক আরএনএ। এটা মেনলি কি ভাইয়া? এটা একটা একসূত্রক আরএনএ যেটা ভাইরাস থেকে অনেক বেশি ছোট। ভাইরাস থেকে এটা বহু বহু গুণে ক্ষুদ্র বা বহু বহু গুণে ছোট। তাহলে কি হলো? ভিরয়েড একটা সংক্রামক আরএনএ যেটা থিওডর ডাইনার এবং ডাব্লিউএস রাইনার মিলে আবিষ্কার করে। এটা একটা একসূত্রক আরএনএ যেটা ভাইরাস থেকে বহু 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 গুণে ক্ষুদ্র, এবং শুধুমাত্র ভিরয়েডকে উদ্ভিদের দেহেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? উদ্ভিদের দেহেই ভিরয়েডকে পাওয়া যায়। ভিরয়েডকে উদ্ভিদ ছাড়া প্রাণীর দেহে তুমি পাবা না, ভিরয়েডকে উদ্ভিদে পাওয়া যায়। এটা একটা হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টি করে। নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টি করে। কি সৃষ্টি করে ভাইয়া? ক্যাডাং। এই যে দেখো ক্যাডাং, ড দিয়ে মনে রাখবা ভিরয়েড, ড। এই যে ভিরয়েডের ড, এই ড দিয়ে ক্যাডাং, আবার এই ড দিয়ে ডাইনার। ঠিক আছে, তাহলে কি হলো? এটা একটা সংক্রামক আরএনএ যেটা থিওডর ডাইনার এবং ডাব্লিউএস রাইনার মিলায়ে তৈরি আবিষ্কার করে। এটা একসূত্রক আরএনএ যেটা ভাইরাস থেকে বহু 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 গুণে ক্ষুদ্র। এটা শুধুমাত্র উদ্ভিদেই ঘটে এবং নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভিরিয়ন এবং ভিরয়েড। ওকে, এরপরে আর একটা কথা তোমাদের বইয়ে বলা আছে, সেটা হচ্ছে প্রিয়ন্স। কি বলা আছে ভাইয়া? প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে প্রিয় মানুষ, তাই না? ওকে, প্রিয়ন্সটা কি জিনিস ভাইয়া? আসেন, আচ্ছা, প্রিয়ন্স নিয়ে একটু
প্রিয়ন্স প্রিয়ন্স নিয়ে যদি পড়তে চান তাহলে প্রিয়ন্সের প্রোটিনাশিয়াস, প্রিয়ন্স PR দিয়ে প্রোটিনাশিয়াস, প্রোটিনাশিয়াস, তারপরে আই দিয়ে কি আমাদের ইনফেকশিয়াস, আর অন দিয়ে হচ্ছে পার্টিকেল। তাহলে প্রোটিনাশিয়াস, ইনফেকশিয়াস, পার্টিকেল, শুধুমাত্র প্রোটিন দিয়ে যে আক্রমণ বা সংক্রমণ করতে পারবে যে ভাইরাসগুলো, সেগুলোকে আমরা বলবো প্রিয়ন্স। একটা ভাইরাসের গঠনে কি কি থাকে ভাইয়া? একটা ভাইরাসের গঠনে থাকে নিউক্লিক অ্যাসিড, কি থাকে? নিউক্লিক অ্যাসিড, তার বাইরে হচ্ছে প্রোটিনের আবরণ। ওকে, কিন্তু যেই ভাইরাসগুলো প্রিয়ন সেই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড থাকবে না। কি থাকবে না? নিউক্লিক অ্যাসিডবিহীন শুধুমাত্র প্রোটিন আবরণ দ্বারা তৈরি হওয়া ভাইরাসকে আমরা বলবো হচ্ছে প্রিয়ন্স ভাইরাস। এই প্রিয়ন্স ভাইরাসগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কুরু এবং ক্রেটসফাইল রোগ তৈরি করতে সক্ষম। খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ। হ্যাঁ, কি করবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুখ তৈরি করবে। কি অসুখ তৈরি করবে? কুরু এবং ক্রেটসফাইল, কুরু অ্যান্ড ক্রেটস, FELDTH। ওকে, কুরু অ্যান্ড ক্রেটসফাইল রোগ তৈরি করবে হচ্ছে আমাদের প্রিয়ন্স। আর একটা হচ্ছে ছাগলের স্ক্র্যাপি রোগ তৈরি করবে। কি করবে প্রিয়ন? ছাগলের স্ক্র্যাপি রোগ তৈরি করবে। আরেকটা হচ্ছে ম্যাড কাউ তৈরি হবে। কি? পাগলা গরু, ম্যাড কাউ। আর ভেড়ারও স্ক্র্যাপি রোগ তৈরি করবে। কার? ভেড়ার স্ক্র্যাপি। একাডেমিক পড়তেছেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রিয়ন্স কি? প্রিয়ন্স হলো প্রোটিনাশিয়াস ইনফেকশিয়াস পার্টিকেল, যার শুধুমাত্র প্রোটিন অংশ থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে না। এই প্রোটিন অংশ দিয়ে শুধুমাত্র প্রিয়ন কোনো একটা বাহককে আক্রমণ করতে সক্ষম। প্রিয়ন দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কুরু এবং ক্রেটসফাইল রোগ হয়, ম্যাডকাও হয়, ছাগলের এবং ভেড়ার স্ক্র্যাপি রোগ হয়। ঠিক আছে ভাইয়া, নর্মালি আজকে এতটুকুই পড়া। আমি তোমাদের ভাইয়া হাসনাইন রাফি, পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজে। আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে স্কলারের সাথে যুক্ত আছি। যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের অভিযোগের জন্য স্কলারের দ্বারপ্রান্ত আপনাদের জন্য সব সময়ের জন্য খোলা। ঠিক আছে? আমাদেরকে আপনারা জানাবেন আমাদের কি কি আপগ্রেড করা দরকার। তুলনামূলকভাবে তো আপনারা বুঝতে পারতেছেন আমরা নতুন প্রতিষ্ঠান, ঠিক আছে? এবং এর জন্যই আপনাদের বেশি বেশি সাপোর্ট দরকার। ক্লাসটা আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। ভাইকে যদি ভালো লাগে অবশ্যই ভাইকে জানাবেন, একটা কমেন্ট করবেন, ঠিক আছে? নর্মালি। আর আজকে আপাতত এতটুকু কথাবার্তা। ওকে।